ভয় পাওয়ার ঘন্টা বেজে গেছে, তাই সকলে প্রস্তুত হয়ে যাও ভয় পাওয়ার জন্যে। নমস্কার সকলকে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের অশেষ কৃপায় আমিও খুব ভালো আছি। আজ ফ্রাইডে স্পেশাল এপিসোডে থাকছে জমজমাট একটি ঘটনা, যা আপনাদের অনেকখানি ভয়ের শিহরণ জাগাবে। আজ শরিকুল মোল্লার পাঠানো ঘটনা ওনার মতো করে আপনাদের শোনানোর চেষ্টা করব। আর আজকের এই ঘটনায় কোনো ভুল ত্রুটি হলে সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আর আপনারাও চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাত 12টা 5-এ। যাই হোক, কথা বেশি বাড়াবো না, চলে যাব আজকে সরাসরি মূল ঘটনায়। শরিকুল লিখছে, আমাদের বাড়ি মুর্শিদাবাদের সাহেবগঞ্জ এলাকায়। সেখানে আমাদের 51বর্তী পরিবার বসবাস করে। আর আমি কাজের সূত্রে কলকাতায় থাকতাম ও মাঝে মধ্যে আমার মন ভালো করার জন্যে সেই গ্রামের বাড়িতে আমি মাসে একবার যাতায়াত করতাম। আমাদের নিজস্ব বাড়ি অনেকটা দূর হওয়ায় আমার সেখানে যাওয়া প্রায়শই সম্ভব হতো না। আমাদের এলাকাটা বলা চলে একটা গ্রাম্য পরিবেশ। মাঝে মধ্যে সেই চাষের জমির ক্ষেত থেকে শোনা যায় ইঞ্জিনের সেই শব্দ, ভেসে আসে ট্র্যাক্টরের আওয়াজ। রাস্তার মাঝে মাঝে রয়েছে একটা করে বাবলা গাছ। হঠাৎ শুনতে পেলাম আমার বাবার খুব শরীর খারাপ। তাই আমাকে আমার মা ফোন দিয়ে বলল, বাবু, তোমার বাবার শরীরটা ভালো নেই, তুমি পারলে খুব শীঘ্রই এখানে চলে এসো। আমি তাদের কথা মতো সকাল 10টা নাগাদ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তখন ছিল গরমকাল। বেশ অনেকটা ট্রেন জার্নি করার পর আমি স্টেশন থেকে কিছুটা পথ হেঁটে বাড়ির দিকে এগোতে লাগলাম। রাস্তার ধারে তখন সেই বাবলা গাছের শীতল হাওয়া আমার ঘামে ভিজে থাকা পুরো শরীর ঠান্ডা করে দেয়। আমার বাড়ির উঠানের সেই তালপাতা ও গড়ান গাছের কাঠ দিয়ে তৈরি সেই দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দেখলাম আমার বাবাকে ওই খালি উঠানে একটা মাদুরের ওপর শুইয়ে রাখা হয়েছে এবং তার চারপাশ দিয়ে বেশ অনেকজন লোক তাকে ঘিরে ছলছল করে তাকিয়ে আছে। আমার মাকে তখন দেখলাম বাবার মাথায় জলপট্টি দিচ্ছে এবং আমার বাবা কেমন জানি এক অদ্ভুত বেশ কয়েকজনের নাম বলছে, যেগুলো আমি আগে কখনো শুনিনি। আর বাবারও চেনা জানা এরকম কোনো লোকজন ছিলও না। মায়ের 2 চোখ তখন দেখলাম জলে ভিজে গেছে। বাবাকে দেখে মা খুব কষ্ট পাচ্ছে। তাই আমি সহ্য করতে না পেরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবার? এই রকম অবস্থা ওনার কি করে হলো? গত সপ্তাহেও তো উনি ভগবানের দোয়ায় অনেক ভালো ছিল। তখন আমি জানতে পারলাম আমাদের বাড়ির ওই জমির পাশে একটা খেজুর গাছ ও একটা তাল গাছ ছিল, আর তার সাথে বাঁধা একটা কাপড়ের দোলনা ছিল। সেই দোলনায় বাবা ঘুমানোর পর থেকেই তার এই রকম শরীর খারাপ হয়েছে। মা নাকি তাকে অনেক বারণ করেছিল যে ওইখানে তুমি একদমই যাবে না, কিন্তু আমার বাবা প্রথম থেকেই মার কোনো কথা শুনতে চাইতো না। এই নিয়ে তাদের একটু মন কষাকষি হয়েছিল এবং আমার বাবার যেই দিন শরীর খারাপ হয় ঠিক তার আগের দিন মার সাথে প্রচণ্ড ঝামেলা করে এবং সেই ঝামেলার কারণেই আমার বাবা আমার মাকে বলে, আজ থেকে আমি ওই দোলনাতেই ঘুমাবো, আমি কারোর কথা শুনবো না। এই বলে বাবা সেই দিনের রাতটা ওই দোলনায় ঘুমায় এবং সেই দিনের পর থেকেই বাবার প্রচণ্ড জ্বর। আমি তখন ঘটনাটা শোনার পর বাবাকে ওই গ্রামের নামকরা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারও তখন আমার বাবাকে দেখে একটু অবাক হয়ে যায়, কারণ ততক্ষণে বাবার 2 চোখ রক্ত জবা ফুলের মতন লাল হয়ে যায়।
বাবার সেই দৃশ্য দেখে ডক্টর তাড়াতাড়ি বেশ কিছু ঔষধ বাবাকে লিখে দিল এবং আমাকে বলল, তোমার বাবাকে তাড়াতাড়ি ওই ঔষধগুলো খাইয়ে দাও, দেখবে ধীরে ধীরে তোমার বাবার শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমি সেই কথা মতো বাড়ি গেলাম এবং বাবাকে সেই ওষুধগুলো খাইয়ে দিলাম। এই রকম করে বেশ 2 দিন কেটে যায়, কিন্তু তাও দেখলাম বাবা আগের মতো একই রকম আছে এবং বেশ কিছু অদ্ভুত কয়েকজনের নাম বলছে। আমি তখন ভাবতে লাগলাম আমার বাবা এইরকম কেন করছে এবং কেন জানি না আমার বাবা অস্বাভাবিকভাবে খুব জোরে চিৎকার করছে। সেই চিৎকার শুনে তখন পাশের গ্রামের বেশ কিছু লোক আমাদের বাড়িতে ছুটে আসে এবং আমার বাবাকে দেখে বলে, শরিকুল, তোর বাবাকে তো এত ডক্টর দেখালি কিন্তু কোনো কাজের কাজ কিছুই তো হলো না। যদি তোর বাবাকে বাঁচাতে চাস তাহলে তোর বাবাকে এখনই ওই পাশের গ্রামের আসিফ কবিরাজির কাছে নিয়ে যা, কারণ ওনাকে দেখে মনে হচ্ছে না যে ওনার কোনো অসুখ করেছে, দেখে তো মনে হচ্ছে কোনো ভয়ানক শক্তি তোর বাবার শরীরে বাসা বেঁধেছে। তখন আমি কোনো উপায় না পেয়ে সবার কথা শুনে আমার বাবাকে ওই আসিফ কবিরাজির কাছে নিয়ে গেলাম এবং ধীরে ধীরে ওই কবিরাজির বাড়িতে প্রবেশ করা মাত্রই আমার বাবা কেন জানি না অস্থির অনুভব করছে এবং কি বীভৎসভাবে চিৎকার করছে, বলছে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমি ওই কবিরাজির কাছে যাব না। ওই আসিফ কবিরাজি তখন আমার বাবাকে দেখে বলল, ওকে এক্ষুনি ওই সাদা চক্কাটা গোল দাগটার মধ্যে দাঁড় করিয়ে দিয়ে আমি বাদবাকি সব বিষয়টা আমি বুঝে নিচ্ছি। আমার মা আর আমি বাবার সেই হাত দুটো ধরে তাকে শক্ত করে ওই গোল দাগটার মধ্যে দাঁড় করিয়ে দিলাম এবং আসিফ কবিরাজিকে দেখতে পেলাম এক মুঠো সর্ষে হাতে নিয়ে এসে সেটিকে আগুনে পোড়াতে লাগলো এবং অনেকগুলি সর্ষের দানা আমার বাবার গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। আর কবিরাজি আমার বাবাকে বলছে, কী রে শয়তানগুলো, তোরা ওই লোকটার শরীরে কতদিন ধরে আছিস? লোকটাকে তো পুরো ভেতর থেকে শেষ করে ফেলেছিস তোরা। ওর শরীর ছেড়ে এখনই তোরা বেরিয়ে যা, নয়তো আমি তোদের সবাইকে এখানে শেষ করে দেব, কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। এই কথা শোনা মাত্রই আমার বাবা ওই কবিরাজির ওপর বীভৎসভাবে চিৎকার করে উঠল। কবিরাজি তখন 2টো ঝাঁটার কাঠি নিয়ে একটা মাটিতে ছক বানালো এবং দেখলাম তিনি আঙুলে কিছু একটা হিসাব করছে এবং কিছুক্ষণ পরে বলল, তোর বাবার শরীরে তো 7টা জিন বসবাস করছে রে, ওনার চেহারা দেখেছিস? শয়তানগুলো তোর বাবাকে পুরো শেষ করে ফেলেছে, আর কিছুদিন যদি তোর বাবাকে ওই বাড়িতে বসিয়ে রাখতিস তাহলে তোর বাবাকে আর এই জন্মে খুঁজে পেতিস না তোরা। আমি এই কথা শুনে একটু অবাক হই। আমি বললাম, এটা আবার কিভাবে সম্ভব? তখন আসিফ আলী কবিরাজি বাবার গায়ে গঙ্গা জল ছুঁড়ে মারল এবং সেই গঙ্গা জল ছুঁড়ে মারা মাত্রই বাবার শরীর থেকে সেই ভয়ঙ্কর কালো অবয়বগুলি এক এক করে বেরিয়ে কবিরাজির সামনে দাঁড়িয়ে পড়ল। সেই কালো অবয়বগুলির কি বীভৎস বাজে চেহারা দেখে তো মনে হচ্ছে গায়ের মধ্যে শিকড় জন্মে গেছে এবং কবিরাজি তাদের দেখে জিজ্ঞাসা করল, কিরে, তোরা ওই বয়স্ক লোকটাকে কেন পজেস করেছিস, কারণ কি? তখন ওই শক্তিশালী জিনগুলো বলে উঠল, এই লোকটার অনেক দোষ আছে। 2008 সালে এই লোকটা ওদের জমির পাশে একটা শিরিষ গাছ ছিল, যেখানে আমরা একটা গোটা পরিবার ওই শিরিষ গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলাম। ভেবেছিলাম হয়তো মরে গিয়ে শান্তি পাব, কিন্তু এই লোকটা কি করলো, যেই দড়ি দিয়ে গলায় দড়ি দিয়েছিলাম সেটা দিয়ে ওদের বাড়ির তাল গাছ আর খেজুর গাছের সাথে ওই কাপড়টা বেঁধে একটা দোলনা বানালো, যেটা আমরা দেখে খুবই অসন্তুষ্ট হয়েছিলাম। তাও ভেবেছিলাম এতটা অবধি ঠিক আছে, কিন্তু পরে কি করলো, সেই শিরিষ গাছটা করাত দিয়ে জোরে জোরে কেটে ফেললো। সেই দিন খুব কষ্ট পেয়েছিলাম এবং আমরা 7 জন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই শরিকুলের বাবাকে আমরা পুরো ভেতর থেকে কুড়ে কুড়ে খাবো
এবং ওই পরিবারটিকে পুরো নষ্ট করে দেব। শরিকুল তখন বুঝতে পারল যে আমার বাবা ভয়ানক শক্তির শিকার হয়েছে। শরিকুলও তখন তার বাবাকে দেখে খুব কষ্ট পাচ্ছে। তার বাবার চেহারা যে পুরো কঙ্কালের মতো হয়ে গেছে। তখন শরিকুল কাঁদতে কাঁদতে কবিরাজিকে বলে উঠল, আমার বাবাকে বাঁচাও, তুমি ছাড়া আমার বাবাকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা শুনে কবিরাজি তখন নিম পাতা ও মানুষের কঙ্কালের একটি হাড় আগুনের মধ্যে পোড়াতে লাগলো এবং যতবার ধরে পোড়াচ্ছে ততবার শরিকুলের বাবা জোরে চিৎকার করছে। এইরকম করতে করতে শেষ মুহূর্তে সেই অবয়বগুলি বাসস্থান যেখানে ছিল সেই জায়গায় যেতে লাগলো। আর তার সাথে সাথে আমি, কবিরাজি এবং আমার মা আর আমার বাবা ওই কালো অবয়বগুলির পিছন পিছন যেতে লাগলাম। এবং যেতে যেতে কিছুটা দূর গিয়ে দেখলাম ওই 7 জন কালো অবয়ব আমাদের দিকে ঘুরে দাঁড়ালো এবং ওরা তখন আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল অনেক। কবিরাজি তখন ভগবানের উদ্দেশ্য করে মন্ত্র বলতে লাগলো, কারণ সেই কালো অবয়বগুলি 7 জন একসাথে ভয়ঙ্কর হয়ে গিয়েছিল এবং সেই সাথে তিনি আমাদের 3 জনের হাতে সেই কবিরাজি বড় মাদুলি বেঁধে দিল এবং ওই কালো অবয়বগুলিকে বলতে থাকলো, দেখ বাবা, তোরা আর এই পরিবারটিকে ক্ষতি করিস না, তোরা তোদের জায়গায় ফিরে যা যা। এই কথা শুনে তখন সেই কালো অবয়বগুলি 7 জন একসাথে বলতে থাকলো, দেখ, আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের সীমানার মধ্যে যে ঢোকার চেষ্টা করবে তাকে আমরা শেষ করে ফেলবো। এবারের মতন তোদের সবাইকে মাফ করে দিলাম, যা যা তোরা যা। এবং এই কথা শোনা মাত্রই কবিরাজি ওই 7 জন অবয়বগুলির বাসস্থান যেখানে ছিল সেই জায়গার পাশ দিয়ে গোল করে একটা দাগ কেটে দিল এবং সেই দাগের ওপর দিয়ে একটা একটা করে পেরেক গেঁথে দিল। এবং সেই সময় দেখতে পেলাম ওই জমির পাশ থেকে বীভৎস জোরে হাওয়া বইছে, চারিদিকটা কেমন তালমাতাল হয়ে গেল। এরপর ধীরে ধীরে যত সময় গড়াতে থাকে তখন দেখা গেল এলাকাটা বেশ শান্ত হয়ে গেছে। অতএব এখানে বোঝা যাচ্ছে যে সেই 7 জন অবয়ব তাদের বাসস্থানে ফিরে গেছে এবং ধীরে ধীরে শরিকুলের বাবাও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, তার শরীরটাও খুব ভালো হয়ে গেছে। কবিরাজি তখন আমার বাবাকে 1 গ্লাস জল পড়া খাইয়ে দিল এবং আমাকে বলল, যা, আজকে থেকে তোর বাবার কোনো ক্ষতি ওরা করতে পারবে না। আমি তখন বুঝতে পারলাম কবিরাজির অসীম শক্তি আছে তার এবং বর্তমানে আমাদের পরিবারটি বেশ সুস্থ এবং ভালোভাবে আছে আর আমিও বেশ ভালো আছি। তো এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের এইরকম কোনো জানা ঘটনা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ইমেল আইডিতে আপনার জানা ঘটনা পাঠিয়ে দিন। ততক্ষণে শুভরাত্রি এবং ভালো থাকবেন।